আশা করছি সবাই ভালো আছেন। তুই স্টার্ট বললি না তুই? আচ্ছা। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মোহাম্মদ জীবন, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কানিস কান্তারা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। লিফা রয়, আদাব, ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আর পারলে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ আমি ভালো আছি। জাহেদুল ইসলাম আসাদ, ওয়ালাইকুম আসসালাম। সিদরাতুল মুনতাহা তাবিতা, প্রিপারেশন নিচ্ছ না বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির? তোমার তো পরীক্ষা শেষ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রিয়া পারবিন, ওয়ালাইকুম আসসালাম। আমার ফার্স্ট ক্লাস করতেছো, এই জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসে যুক্ত হয়েছেন আশা করছি ক্লাসটা এনজয় করবেন এবং বন্ধু বান্ধবীদের মেনশন করে বা ইনভাইট জানিয়ে যাতে হচ্ছে বাকিরাও জয়েন করতে পারে। এর পাশাপাশি হচ্ছে পারলে লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে ক্লাস নিব হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। এখানে বিশেষত বেশি মানে কঠিন বিষয় না, এটা পাকিস্তান থেকে বাংলাদেশের যে অভ্যুদয় ঘটলো বা বাংলাদেশের যে জন্ম হলো সেখানে যে প্রেক্ষাপটগুলো আছে। কর্নিয়া, আদাব। তাবিতা, নাম তো পরেই দিলাম। আচ্ছা। রায়ান, অফ করছি তো, এদিকে দাও। জিরোতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকলিমা নাসরিন, হ্যাঁ এভাবে মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকিরাও যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটা মানে হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যারা আসো যে তোমাদের জন্য এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যুক্তপ্রণ্ডের নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। যে প্রথম যে লেকচারটা ছিল এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর যে প্রথম লেকচার ছিল, সেই দিন আমি তোমাদেরকে মূলত তোমার যে ভাষা আন্দোলন আছে সেই ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে প্রেক্ষাপট ভাগ করে এবং হচ্ছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। আমি জানি না কতটুকু তোমরা নিতে পারছো বা হচ্ছে তোমরা নিজেরা চর্চা করছো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ইতিহাসের বিষয়গুলো একটু চর্চার মধ্যে রাখা উচিত। যেহেতু পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে যে ইতিহাসগুলো আছে, যেমন ভাষা আন্দোলন আছে, ভাষা আন্দোলন হচ্ছে তোমার কত 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যে যুক্তফ্রন্টের নির্বাচন, এর পাশাপাশি 1956 সালের পরবর্তীতে 1958 সালের সামরিক শাসন, এবং হচ্ছে তোমরা সবাই জানো যে 1966 সালের যে 6 দফা আন্দোলন, এবং এর পরবর্তীতে 1968 সালের যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এর পাশাপাশি 1969-এর যে গণ অভ্যুত্থান, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রেক্ষাপট, অর্থাৎ হচ্ছে এক একটা ঘটনা। এগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে অনেকগুলো কারণ আছে এবং এর পাশাপাশি অনেকগুলো ইভেন্ট আছে। এই জিনিসগুলো যদি বিস্তারিত না জানা হয় তাহলে কিন্তু যে পাকিস্তান থেকে বাংলাদেশের যে অভ্যুদয়, সেই অভ্যুদয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে না। তো এখানে যে পাকিস্তান থেকে বাংলাদেশের যে অভ্যুদয়, এই অভ্যুদয়ের পিছনে যে ইতিহাসটা, সেখানে হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে 1954 সালের যে নির্বাচন, এটা যুক্তফ্রন্টের নির্বাচন বলা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে এটা ছিল হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। অর্থাৎ হচ্ছে 1954 সালের যে নির্বাচন, এটা প্রাদেশিক পরিষদ নির্বাচন, যেখানে যুক্তফ্রন্ট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অর্থাৎ এখানে যুক্তফ্রন্ট এটা গঠিত হয়েছিল মূলত 4টি রাজনৈতিক দল নিয়ে। কয়টি রাজনৈতিক দল নিয়ে?
চারটি রাজনৈতিক দল নিয়ে, যেখানে মূলত শেরে বাংলা একে ফজলুল হকের যে তোমার 4 সদস্য বিশিষ্ট, এখানে মূলত মুসলিম লীগ ছিল, তারপরে কৃষক শ্রমিক পার্টি ছিল, এর পাশাপাশি হচ্ছে নেজাম ইসলাম ছিল, আরেকটা রাজনৈতিক দল ছিল হচ্ছে গণতন্ত্রী পার্টি। তার মানে হচ্ছে এখানে চারটি রাজনৈতিক দলের মধ্যে তোমার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যে যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল হচ্ছে চারটি রাজনৈতিক দল নিয়ে। প্রথম রাজনৈতিক দল, এটা কি আসতেছে বোর্ডের মধ্যে? প্রথমটা হচ্ছে মূলত মুসলিম লীগ, এরপরে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, এরপরে আছে নেজামি ইসলাম, এরপরে গণতন্ত্রী পার্টি। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রাজনৈতিক দল। এই চারটি রাজনৈতিক দল নিয়ে বিশেষত যুক্তফ্রন্ট গঠিত হয়, যেখানে মূলত তোমরা সবাই কমেন্ট করতেছো, অনেক কমেন্ট করতেছো, প্লিজ ক্লাসগুলো ইউটিউবে দিয়েন পার্ট 1 সহ। ওকে আনিসা, অলরেডি পার্ট 1 হয়তো বা দেওয়া আছে ইউটিউবে, যদি তুমি একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা। এই যেহেতু হচ্ছে এই পুরোনীতির দ্বিতীয় পত্রের চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক বড় বড়, বলতে গেলে হচ্ছে পুরোনীতির চ্যাপ্টারগুলো অনেক বড় বড়, এখানে হচ্ছে অনেকগুলো ডাটা আছে এবং হচ্ছে অনেক বিষয় আছে যেগুলো না জানলেই নয়। তো এখানে হচ্ছে তোমার যে আমি বললাম যে মুসলিম লীগ মূলত হচ্ছে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নেতৃত্বে সেই সময়ে ছিলেন হচ্ছে মৌলানা ভাসানী। তোমরা সবাই হয়তো জানো, যে অনেকে কমেন্ট করতেছো, আমি একটু দেখি। লাভ ফ্রম মাই পাড়া মুবিন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু। তো যারা কমেন্ট করতেছো সবাইকে বলবো যে বন্ধুদেরকে যাতে হচ্ছে মেনশন করে দেওয়া যায়। তো এখানে যেটা বললাম, মুসলিম লীগের যে সে সময়কার নেতা ছিলেন হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার নেতৃত্বাধীন ছিলেন আওয়ামী মুসলিম লীগ। এরপরে কৃষক শ্রমিক পার্টির নেতৃত্বে ছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, যাকে বাংলার বাঘ বলা হয়। শেরে বাংলা একে ফজলুল হক পরবর্তীতে মূলত হচ্ছে তিনি সেই সময় থেকে, অর্থাৎ পাকিস্তান যখন থেকে তোমার পাকিস্তান আমাদেরকে শাসন শোষণ করতেছিল, সেই সময় থেকে কিন্তু তোমার মুসলিম লীগের যে ভাসানী ছিলেন তোমার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এর পাশাপাশি যুক্তফ্রন্টের সাথে যুক্ত শেরে বাংলা একে ফজলুল হক, যিনি ছিলেন হচ্ছে কৃষক শ্রমিক পার্টির নেতা। এর পাশাপাশি মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম, অর্থাৎ হচ্ছে এখানে মুসলিম লীগের হচ্ছে নেতা ছিলেন হচ্ছে মৌলানা ভাসানী, এখানে কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, আর এখানে তোমার নেজাম ইসলামের নেতৃত্বে ছিলেন সে সময়ে আমি বললাম একটু আগে যে মৌলানা আতাহার। যারা কমেন্ট করতেছো বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, মৌলানা আতাহার আলী, অর্থাৎ নেজামে পার্টির নেতৃত্বে ছিলেন কে? মৌলানা আতাহার আলী। এরপরে গণতন্ত্রী পার্টি যেটা ছিল, গণতন্ত্রী পার্টি যেখানে মূলত যে রাজনৈতিক দল যারা নেতৃত্ব ছিলেন সে সময়ে তোমার হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল, এটা একটা বামপন্থী রাজনৈতিক দল ছিলেন, গণতন্ত্রী দল যেটা ছিলেন হাজী দানেশের। তাহলে এই যে হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী পার্টি, তাহলে যুক্তফ্রন্ট যে গঠিত হয়েছিল, তাহলে আমি যে বললাম একটু আগে যে 1954 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচনের মূলত কয়টি রাজনৈতিক দল ছিল? অর্থাৎ এই চারটি রাজনৈতিক দল মিলেই যুক্তফ্রন্ট গঠন করছিল। তাহলে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন কৃষক শ্রমিক পার্টি, এবং হচ্ছে মৌলানা আতাহার আলী ছিলেন নেজামী ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা। হাজী দানেশ ছিলেন হচ্ছে বামপন্থী গণতন্ত্রী পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা। তাহলে বামপন্থী মানে কি?
যারা হচ্ছে মূলত বামপন্থী মানে হচ্ছে মূলত যারা হচ্ছে যে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তারা ভিন্ন মতাদর্শের যে রাজনীতিগুলো করে মূলত হচ্ছে প্রগতি অর্থাৎ হচ্ছে প্রচলিত যে রাজনীতি, যেমন মনে করো এখন যারা ডানপন্থী এবং বামপন্থী দুইটা পন্থীতেই বিভক্ত রাজনৈতিক দলগুলো, যেমন হচ্ছে মনে করো যে সমাজতন্ত্রী দলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত বামপন্থী রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশে পরিগণিত হয় এই জিনিসটাই। তো এখানে যে যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনটা মূলত সংগঠিত নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে তোমার 2 এপ্রিল 1954 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে মূলত 8ই মার্চ থেকে 12ই মার্চ, এই সময়টাতে মূলত যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। একটু আমি পয়েন্ট আকারে যদি লিখি, তোমার যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 8ই মার্চ থেকে 12ই মার্চের মধ্যে। নির্বাচনের সময়টা হচ্ছে 8ই মার্চ থেকে কত মার্চের মধ্যে? 12ই মার্চের মধ্যে। অর্থাৎ যুক্তফ্রন্ট নির্বাচন হয় 8ই মার্চ থেকে 12ই মার্চের মধ্যে এবং ফলাফল প্রকাশ হয় তোমার একটু আগে বললাম যে 2 এপ্রিল 1954 সালে, ঠিক আছে। তো এই মূলত এটাই ছিল হচ্ছে তোমার নির্বাচনের তারিখ। তাহলে এখানে বিশেষত যে এই সময়টাতে যখন হচ্ছে পাকিস্তান শাসক শোষণের বিভিন্ন ধরনের শাসন শোষণের মাধ্যমে আমাদেরকে একটু কমেন্টগুলো দেখি, বাকিরা একটু বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দাও প্লিজ, যাতে হচ্ছে বাকিরাও একটু ক্লাসটা দেখতে পারে এবং হচ্ছে তারাও একটু প্রস্তুতি নিতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যারা নিবা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তর পড়াশোনা করা প্রয়োজন এবং হচ্ছে ওইভাবেই যাতে হচ্ছে তোমরা আগাও। তোমাদের সবাইকে অনুরোধ করব যাতে সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। তাহলে এখানে যে নির্বাচনের কথা বললাম, যে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে 8ই মার্চ থেকে 12ই মার্চের মধ্যে, এই সময়টা একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং হচ্ছে 2 এপ্রিল 1954 সালে মূলত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলটা বলার আগে একটা জিনিস বলে রাখা ভালো, যে যুক্তফ্রন্টের নির্বাচনটা ছিল একটা হচ্ছে ব্যালট বিপ্লব। কি ব্যালট বিপ্লব? অর্থাৎ হচ্ছে পাকিস্তান সে সময়ে যে পশ্চিম পাকিস্তানি যারা ছিল তাদেরকে দমিয়ে রাখার জন্য এই বিপ্লবটা সংগঠিত হয়। অর্থাৎ হচ্ছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে হচ্ছে যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্টই মূলত নির্বাচনে নিরঙ্কুশ ভোট লাভ করে বা নিরঙ্কুশ ভাবে জয়ী হয়, যেখানে মূলত মোট আসন সংখ্যা ছিল 237টি। অর্থাৎ মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 237টি। কয়টি? 237টি। মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল কয়টি? তাহলে আমি এখন আসনের দিকে যাই। যুক্তফ্রন্টের যে নির্বাচন, এই নির্বাচনে মোহাম্মদ হেমাল, তুমি এটা কোথায় পাইছো? একটু আমাকে রেফারেন্স সহ উল্লেখ করো প্লিজ। এখানে যেটা আমি বললাম যে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল 237টি। অর্থাৎ হচ্ছে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল কয়টি? সংরক্ষিত আসন 237টি, যেখানে যুক্তফ্রন্ট এখান থেকে প্রায় 200 কয়টি? অমিতা পাল, ধন্যবাদ আমার প্রথম ক্লাস করার জন্য। প্রতি সপ্তাহে ক্লাস হয়, একটু ক্লাসগুলো করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে এই ফেসবুকে এসে আমরা তো অনেক সময় নষ্ট করি। বিশেষত এই যে অনেক সময় নষ্ট করি, এই সময়গুলো যদি আমরা অন্ততপক্ষে এই ক্লাসগুলো করে বা হচ্ছে পড়াশোনার মাধ্যমে থেকে এই যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু অনেক ফলপ্রসূ হয়। যুক্তফ্রন্ট এখানে মুসলিমদের জন্য সংরক্ষিত 237টি আসনের মধ্যে প্রায় হচ্ছে 223টি আসন লাভ করে যুক্তফ্রন্ট। 200 কয়টি আসন? 23টি আসন যুক্তফ্রন্ট লাভ করে। তাহলে হচ্ছে 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে 223টি, যেখানে মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। এই 9টি আসনে, তবে এখানে চট্টগ্রামের মধ্যে
এটা মুসলিম লীগ এখানে সর্বোপরি, অর্থাৎ মুসলিম লীগ এখানে যে আমি যুক্তফ্রন্টের 237টি আসনের কথা বললাম এবং হচ্ছে মুসলিম লীগের যে 9টি আসনের কথা বললাম, এখানে 9টি আসনের মধ্যে চট্টগ্রামে আরেকটা আসনের কথা বলা হয়েছে, বিশেষত তোমাদের বই এটা উল্লেখ নাই। তাই হচ্ছে তোমরা যারা ইন্টারের পরীক্ষার্থী তারা এটা মনে রাখবা যে মুসলিম লীগ সেই সময়ে যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসনের মুসলিম লীগ পাইছিল হচ্ছে, যুক্তফ্রন্ট পাইছিল 237টি, মুসলিম লীগ পাইছে হচ্ছে 10টি আসন। ঠিক আছে? তো আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিবা সেখানে হচ্ছে মূলত তোমরা মুসলিম লীগকে সরাসরি 10টি আসন বললে, মুসলিম লীগ তোমার সরাসরি 10টি আসন না, এখানে হচ্ছে তোমার মানে অনেকের বইয়ে যারা ইন্টার পরীক্ষা দিবা 9টি আসন মনে রাখবা, এবং হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই যে দলীয় সদস্য সংখ্যা যেহেতু তোমার 10 জন ছিল মুসলিম লীগ, অর্থাৎ হচ্ছে যেহেতু চট্টগ্রামে আরেকটা আসন পাইছে বলে এখানে তোমার ইতিহাস বলে, তো ওইখানে মোট হচ্ছে মুসলিম লীগ সদস্য সংখ্যা পায় কয়টি, অর্থাৎ হচ্ছে আসন পায়, যেখানে যুক্তফ্রন্ট 223টি, সেখানে মুসলিম লীগ মাত্র 10টি আসন লাভ করে। ঠিক আছে? এবং অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল, অর্থাৎ হচ্ছে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে আসন ছিল হচ্ছে এইটা মুসলিমদের জন্য সংরক্ষিত আসন 237টি, আর অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল মাত্র হচ্ছে 72টি। কয়টি? 72টি। 72টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট, হ্যাঁ আনিশা আপরা, ইয়েস অবশ্যই ইউটিউবে দেওয়া হবে, এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নাই। পার্ট 1 যেহেতু আমি ক্লাস নিয়ে ফেলছি, পার্ট 2তে নিচ্ছি, অর্থাৎ হচ্ছে লেকচার 2 নিচ্ছি। এখানে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন কয়টি ছিল? 72টি। যেখানে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল 237টি, সেখানে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল মাত্র 72টি, যেখানে যুক্তফ্রন্ট মূলত 13টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? 13টি আসন লাভ করে। সেখানে মুসলিম লীগ কোনো আসনই লাভ করতে পারেনি, যার কারণে হচ্ছে মুসলিম লীগের ভরাডুবি হয়। অর্থাৎ হচ্ছে এখানে অমুসলিমদের 13টি এবং হচ্ছে তোমার মুসলমানদের জন্য সংরক্ষিত আসন 237টি আসন লাভ করে। তাহলে আমরা ওইদিকে আর কথা বাড়াচ্ছি না। এই যে যুক্তফ্রন্টের নির্বাচনে যে একটা বিশাল ব্যবধানে মুসলিম লীগ পরাজিত হলো, এবং যুক্তফ্রন্ট অর্থাৎ প্রাদেশিক পরিষদ 54 এর যে প্রাদেশিক পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, ফলে যে পূর্ব পাকিস্তানের এক ধরনের নেতৃত্ব তৈরি হয়। অর্থাৎ হচ্ছে 4টি রাজনৈতিক দল নিয়ে যেহেতু তোমার যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, সেই 4টি রাজনৈতিক দলে যারা নেতৃত্ববৃন্দ ছিল তাদের কথাকে পাকিস্তান সরকার আর কোনোভাবে ফেলার সুযোগ নাই। অর্থাৎ হচ্ছে এর পূর্বের সময়ে পাকিস্তান সরকার কিন্তু বিভিন্ন সময়ে আমাদেরকে সুযোগ সুবিধা না দেওয়ার জন্য আমাদের যে নেতা নেত্রী ছিল তাদের কথা তেমন একটা গুরুত্ব দিত না। এবং যুক্তফ্রন্টের নির্বাচনের সময় যে ইস্তাহার, অর্থাৎ হচ্ছে এটাকে তারা 21 দফা নামে ঘোষণা করছিল, অর্থাৎ হচ্ছে নির্বাচনী ইস্তাহারের মধ্যে 21টি দফা তারা ঘোষণা করছিল। অর্থাৎ হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় কয়টি দফা ঘোষণা করছিল? 21 দফা ঘোষণা করছিল। ঠিক আছে? এই 21 দফা ঘোষণাই মূলত হচ্ছে পরবর্তীতে নির্বাচনী ইস্তাহার হিসেবে কাজ করে, এবং হচ্ছে 21 দফার মধ্যে যেটা ছিল বাঙালিদের অধিকার, বাঙালিদের যে শাসন শোষণের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তুলে ধরা হয়। অর্থাৎ হচ্ছে বাঙালিদের যে অধিকারের বিষয়টাকে গুরুত্ব দিয়েই মূলত 21 দফাটা ঘোষণা করা হয়েছিল। ফারহানা রহমান রাঙ্গামাটি থেকে না? আচ্ছা ধন্যবাদ। কে কোথা থেকে আমার ক্লাসটা করতেছো প্লিজ একটু জানান দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার প্রতি কতটুকু আন্তরিক আর আমি তোমাদের জন্য কতটুকু কি করতেছি, এই জিনিসটা যাতে বলতে পারি। আচ্ছা, মূলত যুক্তফ্রন্টের যে 21 দফা ঘোষণা, এটা ছিল নির্বাচনী ইস্তেহারের মতোই। তো ওই 21 দফা ঘোষণার মধ্য দিয়ে মূলত হচ্ছে তারা পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের, সেই সময় পূর্ব পাকিস্তানের যে মানুষের মনকে জয় করতে পারছিল। অর্থাৎ হচ্ছে তাদের 21 দফা ছিল মূলত পূর্ব পাকিস্তানের জনগণের একটা ইচ্ছার বহিঃপ্রকাশ, যার কারণে যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর পরবর্তীতে আমরা যাব 56 এর সংবিধান, অর্থাৎ হচ্ছে 1956 এর সংবিধান। আমি কি বুঝাইতে পারছি তাহলে যুক্তফ্রন্টের নির্বাচন নিয়ে? কারো কোনো কি প্রশ্ন আছে? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি রাজনৈতিক দল নিয়ে? একটু যদি পারো। ও ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, এত দূর থেকে ভালোবাসা আসলে মানে অনেক বেশি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো বরিশাল থেকে দেখতেছো অমৃতা পাল, ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য। তোমার কর্নিয়া চট্টগ্রাম অক্সিজেন থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে যুক্তফ্রন্টের নির্বাচনটা
এতটুকুই ছিল, এর বেশি কিছু জানার প্রয়োজন নাই। আপাতত হচ্ছে তোমরা 4টা রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং হচ্ছে সেখানে মূলত 4টা রাজনৈতিক দলের 4জন নেতার নাম বলছিলাম আমি। শেরে বাংলা একে ফজলুল হকের নাম বলছিলাম, মৌলানা ভাসানীর নাম বলছিলাম, যেখানে প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল। অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক দল কোনটা? কৃষক শ্রমিক পার্টি। এরপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হচ্ছে কি কোনটা? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ। এরপর হচ্ছে তোমার মৌলানা আতাহার আলী, উনার হচ্ছে নেজামি ইসলাম। সবাই ঠিকমতো পড়াশোনা করো, না হলে পরে কান্নাকাটি করতে লাভ হবে না। আসলেই তো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ে যখন মিস হয়ে যায় তাহলে কান্নাকাটি করে লাভ হবে না। এইচএসসি রেজাল্ট দিবে সামনে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে, সবারই একটা দূরের মধ্যে আসো। যারা 2022 সালের পরীক্ষার্থী তারা তো আরো দূরের মধ্যে আছে। তো পড়াশোনা না করলে পরে কান্নাকাটি করতে হবে, এটা বুঝতে পারছে ভদ্রলোক, বুঝতে পারছে উবাইদুল ইসলাম। আচ্ছা, এবার আসো 1956 সালের সংবিধান। এই 1956 সালের সংবিধান যেটা আছে, তোমরা সবাই জানো যে পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালে। 1947 সালে যে ব্রিটিশদের 190 প্রায় 200 বছর 190 বছর শাসন শোষণের পরে 14 আগস্ট মূলত পাকিস্তান স্বাধীন হয়। এই 14 আগস্টে স্বাধীন হওয়ার পরে মূলত গণপরিষদ ঘোষণা করা হয়েছিল, যেখানে মূলত তাদের কাজ ছিল হচ্ছে সংবিধান প্রণয়ন করা। কিন্তু বাস্তবিক পক্ষে 47 থেকে 56 এর সময়টাতে সংবিধান প্রণয়নে ব্যর্থ হয় পাকিস্তান। সেই সময়ে গণপরিষদ যেটা ছিল সেই গণপরিষদ, অর্থাৎ এই গণপরিষদ পরবর্তীতে 1956 সালে তারা একটা সংবিধান প্রণয়নে সশস্ত্র হন এবং একটা সংবিধান প্রণয়ন গঠন করে। অর্থাৎ সেখানে যে এই সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলো যদি বলি, পাকিস্তানের নাম সেই সময় এই সংবিধান অনুযায়ী পাকিস্তানের নাম হয় কি? পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র। অর্থাৎ পাকিস্তানের নাম হয় কি? পাকিস্তান। একটু মনে রাখার চেষ্টা করবা যারা পরীক্ষা দিবা। সেই সময় 56 এর যে সংবিধান সেটা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে নামকরণ করা হয়। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে নামকরণ করা হয়। এরপরে আরেকটা পয়েন্ট, যেটা পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান, এবং যেটা তোমার মারি চুক্তি অনুযায়ী, অর্থাৎ হচ্ছে পাকিস্তানের 1955 সালের 7ই জুলাই পশ্চিম পাকিস্তানের একটা মারিতে অনুষ্ঠিত একটা সম্মেলনে, যেখানে পাকিস্তানের যে দুইটা অংশ, একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটা অংশের নাম কি হবে এইটার উপর ভিত্তি করে মারি চুক্তি, অর্থাৎ মারি চুক্তিতে স্বাক্ষরিত হয়। এবং হচ্ছে মারি চুক্তি অনুযায়ী তোমার বাংলাদেশের, অর্থাৎ পূর্ব বাংলার মানে হচ্ছে সেই সময় পূর্ব বাংলার নাম হয়। পূর্ব বাংলা বলতে এখানে পশ্চিম বাংলা ছিল সেই সময়কার, অর্থাৎ বর্তমানে যে কলকাতা সেটা পশ্চিম বাংলা ছিল, পূর্ব বাংলা ছিল বর্তমান বাংলাদেশ, এবং পূর্ব বাংলার নাম হয় কি? পূর্ব পাকিস্তান। এই যে পূর্ব পাকিস্তান, এটা কিন্তু কি চুক্তি অনুযায়ী, অর্থাৎ এটা মারি চুক্তি অনুযায়ী পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। তাহলে হচ্ছে সংবিধানেই মূলত এগুলো উল্লেখ করা ছিল, অর্থাৎ 1956 সালের যে সংবিধান সেখানে এগুলো উল্লেখ করা ছিল। এবং পাকিস্তানের প্রথম মানে সংবিধান অনুযায়ী যেহেতু তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলন করা হয়, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মূলত ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন কে? ইস্কান্দার মির্জা। আমি জানি না লাইভে আসতেছে কিনা। প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। এর পাশাপাশি তোমার প্রধানমন্ত্রী হিসেবে একটা গর্বের বিষয়, সেটা হচ্ছে সেই সময় পশ্চিম পাকিস্তানের আমাদেরকে নানান শাসন শোষণ করলেও মূলত পাকিস্তানেরা অধিকার না দিয়ে পারে নাই। এবং 1956 সালের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী 12 সেপ্টেম্বর মূলত প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করে। আমি আবারও বলতেছি, পাকিস্তানের যে 1956 সালের যে সংবিধান, সেই সংবিধানের ক্ষমতা অনুযায়ী বা হচ্ছে তোমার সংবিধান অনুযায়ী
পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় বা ক্ষমতা গ্রহণ করে 12 সেপ্টেম্বর 1900 কত সালে 1956 সালে তোমার সোহরাওয়ার্দী যাকে বলা হয়, যারা এডমিশন টেস্ট দিবা একটা মনে রাখবা, গণতন্ত্রের মানসপুত্র বলা হয় সোহরাওয়ার্দী, মূলত পাকিস্তানের কি প্রধানমন্ত্রী নিযুক্ত হয় বা পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা পান। ক্ষমতা লাভ করেন, ঠিক আছে। একটু কমেন্ট দেখি। ইস্কান্দার মির্জা, এটাই তো লিখলাম, ইস্কান্দার মির্জাই তো লিখলাম। মৌলানা বাসানি কে বলতেছে? তোমরা একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো, যে জানান দাও যে তোমাদের বন্ধু বান্ধবীদের মেনশন করা হয়েছে কিনা। যদি মেনশন করা না হয়ে থাকে তাহলে আমাকে একটু এইটাও একটু জানাও, যে যাতে মেনশন করে জানিয়ে দাও, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে জানিয়ে দাও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত এই যে সংবিধানটা, এই পাকিস্তানের যে 1956 সালের যে সংবিধান, এই সংবিধানটা বেশি দিন স্থায়ী হতে পারেনি। সংবিধানটা মাত্র 2 বছর 8 মাস স্থায়ী হয়েছিল। মাত্র কয় বছর? 2 বছর 8 মাস স্থায়ী হয়েছিল। তাহলে যে 56 এর যে সংবিধান কয় বছর স্থায়ী হয়েছিল? মাত্র 2 বছর 8 মাস স্থায়ী হয়েছিল। একটু মনে রাখার চেষ্টা করবা, যারা এডমিশন টেস্ট দিবা তাদের জন্য এটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা, যেহেতু 1956 সালের সংবিধানটা পাকিস্তানের সাথে উইকে একদিনই হয়, চিরকুটের স্বপ্ন উইকে অর্থাৎ সপ্তাহে একদিনে হয়। অমৃতা পাল আছে তো, সে তো লাইভেই আছে। যে বাকিরা একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও। তাহলে সংবিধানটা মূলত হচ্ছে 2 বছর 8 মাস স্থায়ী হয়েছিল। পরবর্তীতে ইস্কান্দার মির্জা কিন্তু সে ক্ষমতা হারানোর বয়ে পরবর্তীতে তিনি 7ই অক্টোবর অর্থাৎ 2 বছর 8 মাস পরে 7ই অক্টোবর 1958 সালে 1900 কত সালে 58 সালে সামরিক শাসন জারি করে। কে করেন এটা? ইস্কান্দার মির্জা। কে? একটু জানান দাও। কে সামরিক শাসন জারি করে একটু কমেন্ট সেকশনে জানাও। 12 সেপ্টেম্বর মূলত যে বলছো যে 12 সেপ্টেম্বর 1956 সালের লাইনটা আবার বলতে, আমি আবার বলতেছি। 12 সেপ্টেম্বর 1956 সালে আমাদের তোমরা সবাই জানো যে সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হিসেবে, শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হিসেবে মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়। অর্থাৎ হচ্ছে সেই সময়ে শহীদ সোহরাওয়ার্দী, আবার বলতেছি, গভর্নরের পরিবর্তে, অর্থাৎ হচ্ছে তিনি মূলত 12 সেপ্টেম্বর 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বা ক্ষমতা লাভ করেন। ঠিক আছে, তো এখন আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে 7ই অক্টোবর অর্থাৎ 2 বছর 8 মাস পরে, যে তোমাদেরকে আমি একটু আগে বললাম যে 1956 সালের যে সংবিধান প্রণয়ন হলো, 1956 সালে যে সংবিধান প্রণয়ন হলো, সেই সংবিধানটা পরবর্তী 2 বছর 8 মাস স্থায়ী হওয়ার পরে 7ই অক্টোবর 1958 সালে সামরিক শাসন জারি করে। কার আদেশে সামরিক শাসন জারি হয়? একটু জানান দাও, কার আদেশে সামরিক শাসন জারি হয়? একটু কমেন্ট সেকশনে জানাও সবাই, সামরিক শাসন কার আদেশে জারি হয়? অনেকেই কমেন্ট করতেছে ইস্কান্দার মির্জা। আসলেই হ্যাঁ, ইস্কান্দার মির্জাই মূলত হচ্ছে সামরিক শাসন জারি করছিলেন, যিনি মূলত হচ্ছে ক্ষমতা হারানোর বয়ে সামরিক শাসন জারি করেন, যেটা পরবর্তীতে তাকে আরো বেশি ক্ষমতা হারাতে, মানে ক্ষমতা হারানোটা আর একটু দ্রুত হয়ে যায় এবং পরবর্তীতে ইস্কান্দার মির্জা ক্ষমতা হারিয়ে পেলেন। এবং পরবর্তীতে সামরিক শাসন যে জারি হলো, এই সামরিক শাসনে যে এই ঘটনাগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমি তোমাদেরকে এই মাত্র 2টা টপিক নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন। একদম সহজভাবে আলোচনা করতেছি, একটু জটিলে যাওয়ার কোনো দরকার নাই।
একদমই জটিলে যাওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে মাত্র আলোচনা করলাম 1954 সালের যুক্তফ্রন্ট, অর্থাৎ হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন, যেখানে যুক্তফ্রন্ট একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মূলত সরকার গঠন করছিল। এর পরবর্তীতে 1956 সালের সংবিধান, তাহলে এটা যুক্তফ্রন্ট নির্বাচন। 1956 সালের কি সংবিধান, এই সংবিধানের ফলে কিন্তু কিছুটা স্টেবল হলেও তারা মাত্র 2 বছর 8 মাস এই সংবিধানটা স্থায়ী হয়েছিল। 2 বছর কয় মাস? 8 মাস। 2 বছর 8 মাস স্থায়ী হয়েছিল এই সংবিধানটা, ঠিক আছে? 2 বছর 8 মাস এই সংবিধান স্থায়ী হয়েছিল। পরবর্তীতে 1958 সালে মার্শাল ল জারি হয়, অর্থাৎ হচ্ছে সামরিক শাসন জারি হয়। কি জারি হয়? সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি করে কে? 7 অক্টোবর সামরিক শাসন জারি করে ইস্কান্দার মির্জা। সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা। আমি কি বোঝাতে পারছি? অনেকেই কমেন্ট করলো, ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। বৈশাখী মেজাবিন, হ্যাঁ, শিমু ব্যানার্জি, ধন্যবাদ মেনশন করার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে 1958 সালের যে সামরিক শাসন, এই সামরিক শাসন সম্পর্কে কিছু বিষয় বলে রাখা ভালো। মূলত 8 অক্টোবর 1958 সালে সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ করে এবং বা নিযুক্ত হন। অর্থাৎ হচ্ছে সামরিক শাসন জারির পর, হ্যাঁ, ইস্কান্দার মির্জা যখন হচ্ছে তোমার সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন, পরবর্তীতে তিনি 27 অক্টোবর মাত্র 20 দিনের মাথায় আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে। অর্থাৎ হচ্ছে সামরিক শাসনটা জারি হয় কত? 7 অক্টোবর। কত? 7 অক্টোবর। এটা কে করেন? 7 অক্টোবর করেন হচ্ছে ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জার পরবর্তীতে ইস্কান্দার মির্জা এই যে 7 অক্টোবর সামরিক শাসন জারি করলো, পরবর্তীতে 8 অক্টোবর সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত করলো ইয়াহিয়া খানকে। কাকে? ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খান মাত্র 20 দিনের ব্যবধানে, মাত্র 20 দিনের মধ্যেই কাকে ক্ষমতাচ্যুত করে ফেলেন? ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে ফেলেন এবং পরবর্তীতে তিনি একজন সামরিক শাসক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। এবং ওই দিনেই, অর্থাৎ 20 দিন পরে, পরবর্তীতে 20 দিনের মাথায়, অর্থাৎ এই যে 27 অক্টোবরে, অর্থাৎ হচ্ছে 7 অক্টোবর ইস্কান্দার মির্জা যে সামরিক শাসন ঘোষণা করলো, তার ঠিক 20 দিন পরে ইস্কান্দার মির্জা যে সামরিক শাসন ঘোষণা করার 20 দিন পরে, অর্থাৎ 27 অক্টোবর, একটু সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করবা। 27 অক্টোবর ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে ইয়াহিয়া খান কি করে? অর্থাৎ হচ্ছে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে এবং ক্ষমতাচ্যুত করার পরবর্তীতে ইয়াহিয়া খান নিজেকে কি হিসেবে মূলত প্রথমে তিনি মূলত ক্ষমতাচ্যুত করার পরে ওই দিনে ইয়াহিয়া খান প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দেন। অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর পদটা বিলুপ্ত করে নিজেকে কি হিসেবে ঘোষণা করেন? রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন এবং এর পরবর্তীতে নিজেকে একজন রাষ্ট্রপতি হিসেবে 27 অক্টোবরের পর থেকে ইয়াহিয়া খান নিজেকে একজন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এবং তোমরা প্রেসিডেন্ট তোমার আইয়ুব খান নিজের ক্ষমতাকে এটা আইয়ুব খান হবে। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানাই দাও। হ্যাঁ হ্যাঁ, আইয়ুব খান হবে। রিয়া পারভিন, এটা ইয়াহিয়া খান না, আইয়ুব খান হবে, ইয়াহিয়া খান না। সরি, আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। আইয়ুব খান হবে, ঠিক আছে? তো আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করে, ঠিক আছে? এই আইয়ুব খানই মূলত হচ্ছে, অর্থাৎ 7 অক্টোবর মূলত ইস্কান্দার মির্জা যখন সামরিক শাসন ঘোষণা করে, 20 দিনের মাথায় আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করে এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। এবং 8 অক্টোবর থেকে যে আইয়ুব খান পরবর্তীতে এই যে 20 দিন, অর্থাৎ হচ্ছে আইয়ুব খানকে সামরিক প্রশাসক হিসেবে 8 অক্টোবর, এখানে আমি ইয়াহিয়া খান লিখছিলাম বলে আইয়ুব খান, এটা মূলত হচ্ছে এটা ওই যে মিস্টেক আর কি। তো এখানে হ্যাঁ, ইউটিউবে ক্লাসগুলো থাকবে, সমস্যা নাই, এবং ফেসবুক লাইভেও দেখা যাবে। এটাও তোমরা করতে পারো। যারা কমেন্ট করতেছো যে ইউটিউবে থাকবে কিনা, হ্যাঁ অবশ্যই ইউটিউবে থাকবে এবং হচ্ছে ফেসবুকে এগুলো আপলোড করা থাকবে, ঠিক আছে? আর তোমরা যারা যে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই এখানে প্রশ্ন করবা। এখানে আইয়ুব খান, হ্যাঁ ঠিক আছে, আইয়ুব খান,
ওকে, এর পরবর্তীতে তিনি মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের গণতন্ত্র প্রবর্তন করেন। অর্থাৎ পরবর্তীতে তিনি দীর্ঘায়িত নিজের যে ক্ষমতা সেটাকে দীর্ঘায়িত করার জন্য আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র নামের এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কে এটা? আইয়ুব খান করেন। ঠিক আছে, অর্থাৎ আইয়ুব খান মূলত পরবর্তীতে তিনি মৌলিক গণতন্ত্র নামের এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কত তারিখ? অর্থাৎ নিজের ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য তিনি আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যেখানে সর্বসাধারণ অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র আইয়ুব খান যাদেরকে পৃষ্ঠপোষকতা করতো বা আইয়ুব খানকে যারা পৃষ্ঠপোষকতা করতো তাদেরকেই গুরুত্ব দিয়ে মূলত, যেখানে মানে সংখ্যা সাম্যের ভিত্তিতে, অর্থাৎ 40,000 অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মোট 80,000 গণতন্ত্রী বা মোট 80,000 জন মানুষকে নিয়ে মূলত মৌলিক গণতন্ত্রটা প্রতিষ্ঠা করেন। তাহলে কত হাজার? এখানে 80,000। সংখ্যা সাম্যের ভিত্তিতে মূলত পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000 যে সদস্য সংখ্যা হবে বা এইভাবে গণতন্ত্রী নিয়ে মূলত মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এবং এরই মধ্য দিয়ে পরবর্তীতে 1960 সালে 23শে মার্চ আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করে নেয়। 1900 কত সালে? এই যে তিনি ক্ষমতা নিল 27শে অক্টোবরে, ক্ষমতা 27শে অক্টোবর 1900 কত সালে? 1958 সালে। 1900 কত সালে? 1958 সালে যে ক্ষমতা নিল সেই তিনি ক্ষমতা ত্যাগ করেন বা ক্ষমতা প্রত্যাহার করেন, অর্থাৎ হচ্ছে সামরিক শাসন প্রত্যাহার করেন। তিনি 1960 সালের প্রেসিডেন্ট হওয়ার পরবর্তীতে তিনি প্রায় এই দীর্ঘ সময়ের পরে, অর্থাৎ 1958 সালে ক্ষমতা নেওয়ার পরে 1960 সালে এসে তিনি সামরিক শাসন প্রত্যাহার করেন। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, হ্যাঁ, বেসিক ডেমোক্রেসি, সিরকোটের স্বপ্ন। হ্যাঁ, ধন্যবাদ। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে জানাবা এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। ঠিক আছে, এরপরে তোমাদের যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা তাদের তো আরো অনেক বিষয় জানা প্রয়োজন। এগুলো তোমরা যারা আরো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, সামরিক শাসন জারির পিছনে অনেকগুলো কারণ ছিল। সামরিক শাসন জারির পিছনে কারণ হচ্ছে একদিকে বাঙালিদের পূর্ব পাকিস্তানের যে যুক্তফ্রন্টের নির্বাচন হলো, নির্বাচিত হওয়ার ফলে কিন্তু তোমার বাঙালিরা একটা ক্ষমতা পেয়ে যায়। এই ক্ষমতা থেকে যাতে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা যায় এই দিকটাকে গুরুত্ব দিয়ে মূলত সামরিক শাসন জারি করে, যাতে করে হচ্ছে শুধুমাত্র ওই সামরিক জেনারেলদের হাতেই ক্ষমতাটা চলে যায়। ঠিক আছে, মারিয়া রহমান মারিয়া একবার কমেন্ট পড়েননি আজ? হ্যাঁ, পড়ে নিলাম। ঠিক আছে, পড়ে নিলাম। কমেন্ট পড়তে গেলে তো অনেক সময়ের ব্যাপার আছে, এখানে তো লিমিটেড সময়। ঠিক আছে, চেষ্টা করি যে তোমাদেরকে একটু পড়ানোর জন্য বা বোঝানোর জন্য। এরপর আমরা 6 দফা, অর্থাৎ 1966 সালে 6 দফা আন্দোলন। এখানে কিন্তু আরো বেশ কয়েকটা সাল উল্লেখ করতে হয়, যে তোমাদেরকে আমি এইটুকু পর্যন্ত বুঝালাম, একটু মনে রাখার চেষ্টা করবো যেটুকু বুঝালাম। তাহলে এরপরে এখানে সালের মধ্যে আরো অনেকগুলো সাল আসবে, যেমন হচ্ছে 1958 সালের পরে 1960 সালে মূলত 1962 সালে 60 সালে হচ্ছে মূলত আইয়ুব খান সামরিক শাসন জারি যেটা করছিল 1958 সালে, মূলত যে সামরিক শাসন জারি করছিল ইস্কান্দার মির্জা, আইয়ুব খানের ক্ষমতার মধ্য দিয়ে পরবর্তীতে 1960 সালে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। 1962 সালে শিক্ষা সংকোচন বিরোধী আন্দোলন ঘটে। 1962 সালে শিক্ষা সংকোচন বিরোধী আন্দোলন ঘটে, অর্থাৎ শিক্ষা সংকোচন বিরোধী আন্দোলন, অর্থাৎ শিক্ষা সংকোচন বিরোধী আন্দোলনটা সংগঠিত হয়। এরপরে 1962 সালের পরে এখানে আরেকটা জিনিস আছে, যে পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র প্রবর্তন করা হয়, অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র, অর্থাৎ দ্বিতীয়বার সংবিধান রচনা করা হয়। কার হাত ধরে? অর্থাৎ আইয়ুব খানের হাত ধরে। অর্থাৎ 1962 সালের আরেকটা ঘটনা, সেটা হচ্ছে কি দ্বিতীয় সংবিধান। পাকিস্তানের কোন সংবিধান? দ্বিতীয় সংবিধান। ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। পাকিস্তানের প্রথম সংবিধান হচ্ছে 1956 সালে এবং পাকিস্তানের দ্বিতীয় সংবিধান হচ্ছে 1962 সালে। তাহলে 6 বছরের ব্যবধানে লেট করে ফেললাম। স্নিগ্ধা সুলতানা, এত আপসেট হওয়ার কিছু নাই। ঠিক আছে, একটু জাস্ট হচ্ছে যখন লাইভটা যখন হচ্ছে আপলোড করে দেওয়া হবে তখনই একটু তোমরা দেখে নিও, যদি কষ্ট না হয় আর কি। সময় তো তোমাদের অনেক কম, কারণ হচ্ছে ফেসবুকিং করতে হয়, মেসেঞ্জারের অনেক সময় দিতে হয়,
এই বিষয়গুলো যেহেতু আছে, এগুলো যদিও বা ইন্টারপার্সোনাল ব্যাপার, তারপর হচ্ছে তোমরা সময় যারা নষ্ট করো, হেলায় নষ্ট করো, তাদের জীবনে হয়তো বা মানে সময় নষ্ট করার কারণে অনেক সময় গিয়ে এটার মাসুল দিতে হবে। তো এখানে হচ্ছে 1962 সালে 6 বছরের ব্যবধানে দ্বিতীয় সংবিধান প্রণয়ন করা 1962 সালে। এর পরবর্তীতে 1965 সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু এটা বাংলা মিডিয়াম ক্লাস, হ্যাঁ অবশ্যই বাংলা মিডিয়াম। যারা যারা বেসিক ডেমোক্রেসি কত সালে জারি করেন, যে বলছিলাম তো মৌলিক গণতন্ত্র, অর্থাৎ ক্ষমতা নেওয়ার পরবর্তীতেই ওই যে সে তোমার সামরিক শাসন জারির পরে যে 7ই অক্টোবর সামরিক শাসন জারি হয়, 8ই অক্টোবর ইস্কান্দার মির্জা মূলত সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত করেন আইয়ুব খানকে। ওই আইয়ুব খান 20 দিন পরে অর্থাৎ 27শে অক্টোবর মানে ক্ষমতা গ্রহণ করে, একদম হচ্ছে ইস্কান্দার মির্জাকে উৎখাত করে দিয়ে, অর্থাৎ একদম ইস্কান্দার মির্জার যে ক্ষমতাচ্যুত করে পরবর্তীতে 27শে অক্টোবর ক্ষমতা নিয়ে নেয় 20 দিনের মাথায়। এবং পরবর্তীতে তিনি ওই যে মৌলিক, যেটা তুমি বেসিক ডেমোক্রেসির কথা বলতেছো, মৌলিক গণতন্ত্র প্রবর্তন করে, ঠিক আছে। এবং 1956 সালের যে সংবিধান, এই সংবিধানটা পরবর্তীতে 6 বছর পরে 1962 সালে দ্বিতীয় সংবিধান প্রণয়ন করা হয়। এর পরবর্তীতে দ্বিতীয় সংবিধান প্রণয়নের পরে 1965 সালে, আমি জানি না তোমাদের এখানে আসতেছে কিনা, দ্বিতীয় সংবিধানের পরে 1965 সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলেও এটা অনেকটা দেখা যাচ্ছে যে খাজা নাজিমুদ্দিন, যেটা মূলত 2 জানুয়ারি 1965 সালে মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, যেটা অনেকটা প্রহসনমূলক একটা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট আইয়ুব খান বিরোধী একক প্রার্থী দেওয়ার জন্য 22শে জুলাই 1964 সালে খাজা নাজিমুদ্দিন বাসভবনে আওয়ামী লীগ, ন্যাপ, তারপর হচ্ছে তোমার কাউন্সিল, মুসলিম লীগ, নেজামি ইসলাম, এই রাজনৈতিক দলগুলো কি করেন, একক জোট বা কোফ গঠন করেন। এই কোফটা একটু মনে রাখবা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমাদের বইয়ে এগুলা নেই, এই সালগুলো তোমাদের বইয়ে হয়তো বা নেই, 62 থেকে 65 পর্যন্ত, জাস্ট ওই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে ওদের জন্য কোফটা একটু মনে রাখবা। কোফ, কোফ এর ফুল ফর্ম হচ্ছে কম্বিনেটেড অপোজিশন পার্টি। কম্বিনেটেড অপোজিশন পার্টি। যারা কমেন্ট করতেছো তোমাদের বইয়ে নাই, সমস্যা নাই, কোফটা একটু মনে রাখবা। আমি আবার বলতেছি, তোমার কোফের ইয়া হচ্ছে কম্বিনেটেড অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি, কম্বিনেটেড অপোজিশন পার্টি। এই কোফ মূলত ওই আইয়ুব খান বিরোধী আন্দোলনের জন্য খাজা নাজিমুদ্দিনের বাসভবনে মূলত এই কোফটা গঠন করা হয়। অর্থাৎ কম্বিনেটেড, কি বলছি আমি, কম্বিনেটেড অপোজিশন পার্টি। নির্বাচনে তোমার মোহাম্মদ আলী জিন্নার বোন ছিলেন। এটা তাহলে আমি আর আলোচনা করতেছি না, কারণ হচ্ছে তোমাদের অনেকের বইয়ে নেই, যেহেতু এখানে ইন্টার স্টুডেন্টরা অনেক বেশি, অর্থাৎ 22শে পরীক্ষা দিবা এরা। তো তোমাদের চাহিদা অনুযায়ী এর পরবর্তীতে আমরা 6 দফা আন্দোলন, যেটা 6 দফা আন্দোলন সম্পর্কে একটু সংক্ষেপে বলি, কারণ হচ্ছে অলরেডি অনেক মিনিট হয়ে গেছে লাইভটা, তো এটা মূলত শেষ করতে হবে, যার কারণে হচ্ছে আমি একটু তোমাদেরকে 6 দফা আন্দোলন সম্পর্কে বলি। পরবর্তী ক্লাসে হয়তো বা এটা নিয়ে আরো বিস্তর আলোচনা হবে, ঠিক আছে। তো 6 দফা আন্দোলনে আচ্ছা, নতুন বইয়ে নাই বলতেছো, নতুন বইয়ে তোমাদেরকে একটু কমাই দিল আর কি। তোমরা তো শর্ট সিলেবাস পেয়েও অনেকে সন্তুষ্ট না। যারা হচ্ছে তোমাদের 21 সালে পরীক্ষা দিল, ওরা 3টা পরীক্ষা দিয়েও ক্লান্ত হয়ে গেছে। অনেক স্টুডেন্টকে আমি ওরকম দেখছি যে 3টা পরীক্ষা দিয়ে না এত কিছু। কমেন্ট কমেন্ট একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, যে বলো যে 6 দফা আন্দোলনকে কি বলা হয়। আমাদের বাঁচার দাবি, আমাদের মুক্তির দাবি, হ্যাঁ, 6 দফা আন্দোলনকে কি বলা হয় বলো। 6 দফা কে ঘোষণা করছিল একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 6 দফা ঘোষণা করছিল কে? 6 দফা ঘোষণা করছিল কে? একটু কমেন্ট সেকশন করো, কমেন্ট করো একটু। 6 দফা ঘোষণা করছিলেন কে?
বঙ্গবন্ধু, মুক্তির দাবি, ম্যাগনা কার্টা, অনেক মুক্তির সনদ। আচ্ছা, অনেক বিষয় উঠে আসলো, অনেকেই কমেন্ট করলো যুক্তির দাবি, বঙ্গবন্ধু, মুক্তির দাবি। হ্যাঁ, তোমাদের অনেকে অনেক ধরনের কমেন্ট করলো। তো বাঙালি জাতির মুক্তির সনদ, এই 6 দফা আন্দোলন বা 6 দফা দাবি, এই দাবিটা ছিল হচ্ছে মূলত পাকিস্তানিদের বিরুদ্ধে। হ্যাঁ, এই 6 দফা দাবিটা মূলত 1966 সালে লাহোরে অনুষ্ঠিত, অর্থাৎ হচ্ছে 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত, কোথায় বলছি আমি? লাহোরে, এটা একটু মনে রাখবা। লাহোরে অনুষ্ঠিত এক সমাবেশে, অর্থাৎ লাহোরে অনুষ্ঠিত। কমেন্ট সেকশন অনেকে মুক্তি সনদ, বঙ্গবন্ধু। আচ্ছা, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে 6 দফা সম্পর্কে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ। ধন্যবাদ যে যারা কমেন্ট করতেছো। সামনিয়া জান্নাতি রাইয়ান, এত লম্বা নাম। সামানিয়া আর কঠিন নাম, ঠিক আছে, এই জন্য কমেন্ট পড়া হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তো আশা করি কমেন্টটা পড়েই দিলাম, বোঝারও কথা। তাহলে হচ্ছে 6 দফা আন্দোলন সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ, যেটা মূলত 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক সমাবেশে মূলত কি 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। অর্থাৎ এটা মূলত হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ সেই সময়ে লাহোরের চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে, ঐতিহাসিক এক সম্মেলনে 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এটা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন যে গত 2 যুগ ধরে পূর্ব বাংলাকে যেভাবে শোষণ করা হয়েছে তার প্রতিকার কল্পে এবং পূর্ব বাংলার ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে আমি 6 দফা প্রস্তাব উত্থাপন করছি। অর্থাৎ 6 দফা প্রস্তাব উত্থাপন করার আগে তিনি যেটা বলেন, অর্থাৎ বাংলাকে যেভাবে শোষণ করা হয়েছে সেটার কি কল্পে, প্রতিকার কল্পে এবং পূর্ব বাংলার ভৌগোলিক দূরত্বের কথা বিবেচনা করে 6 দফা প্রস্তাব তিনি উত্থাপন করছিলেন। এখানে 6টা দফা তোমাদের বইয়ে, যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে 22 সালে পরীক্ষা দিবা, আফসানা অনু, হ্যাঁ বলে দিলাম, নামটা বলে দিলাম, অনেক সুন্দর নাম। নামটা বেশি সুন্দর যার কারণে তুমি বলতেছো যে বলেই দিলাম যে আফসানা অনু। তো এখানে 6 দফা যে কর্মসূচি, সেটা হচ্ছে 6 দফা কর্মসূচি সম্পর্কে বঙ্গবন্ধুর যে অভিমত, তিনি বলছিলেন যে 6 দফা 11 ফেব্রুয়ারি, যেহেতু 6 দফা ঘোষণা করছিল 5 থেকে 6 এপ্রিল, 11 ফেব্রুয়ারি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোর বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে 6 দফাটা মূলত হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফা কি? বাঙালি জাতির মুক্তির সনদ। এই জন্য হচ্ছে এখানে আমি বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে লিখলাম। অর্থাৎ 6 দফা যদি মেনে নেওয়া হতো তাহলে হচ্ছে বস্তুতপক্ষে পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তানের যে এত বেশি ক্ষতি হতো, বিষয়টা কিন্তু তা না, পাকিস্তানেরও লাভ হতো। অর্থাৎ হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হতাম না। 1966 সালে যে 6 দফা, সেই 6 দফা মেনে না নেওয়ার কারণে পরবর্তীতে 1969-এর যে গণ অভ্যুত্থান এবং 1968 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এইগুলো কিন্তু সংগঠিত হয়। তাহলে 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। অর্থাৎ হচ্ছে প্রথম দফা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। তাহলে একটু দফাগুলো আমি একটু লিখি সংক্ষেপে, তোমাদের বইয়ে, অনেকের বইয়ে লম্বা লম্বা দফা দেওয়া আছে। এখানে প্রথম দফা হচ্ছে কি বলছি আমি? প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক কি শাসন? স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন। এরপরে দ্বিতীয় দফা, তাহলে প্রথম দফা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সম্পর্কেও এখানে উল্লেখ করা আছে। কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা যেটা আছে সেটা হচ্ছে পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা। অর্থাৎ হচ্ছে
আলাদা ব্যাংক বা মুদ্রা প্রচলন। চতুর্থ দফা যেটা আছে সেটা হচ্ছে তোমার কর বিষয়ক। আমি আর দফাগুলো লিখতেছি না, এগুলো লম্বা লম্বা দফা, আসলে আরো বিস্তারিত বলতে গেলে এখানে আমি তাহলে তোমাদেরকে জাস্ট বলি। চতুর্থ দফা যেটা আছে সেটা হচ্ছে কর ধার্য শুল্ক আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। অর্থাৎ হচ্ছে কর ধার্য করা এবং শুল্ক আদায় করা এগুলো থাকবে প্রত্যেকটা আলাদা প্রদেশে। যেমন হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা আলাদা দেশ প্রদেশ ছিল, যেখানে কর ধার্য করা এবং শুল্ক আদায় করা প্রত্যেকটা আলাদা দেশে সংগঠিত হবে বলে মূলত। ও আচ্ছা, আফসানা অনু, ওয়েলকাম ওয়েলকাম, ধন্যবাদ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। তৃপ্তিপাত, তৃপ্তিপাল, হ্যাঁ অনেকেই প্রশ্ন করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু সব প্রশ্নের তো জবাব দেওয়া যায় না। যে তোমাদের মনে কি প্রশ্ন আছে সবকিছু করে ফেলো, আজকের মধ্যে করে ফেলো, আর হয়তো বা 4-5 মিনিট সময় তোমাদের হাত থেকে নিব। প্রশ্ন করো, অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করতেছো, সুন্দর সুন্দর প্রশ্ন করতেছো। আসলে রিয়া পারভিন, আজকে ক্লাস শেষে একটু এন্টারটেইন করবেন। আমি নাচতেও জানি না, গাইতেও তেমন একটা জানি না, ঠিক আছে? তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লাসে এসে যদি আমি এখন নাচ বা গান করি, এই বিষয়টা কিন্তু একটু অড দেখায় না? এন্টারটেনমেন্ট কিভাবে দিব বলো? এন্টারটেনমেন্ট কিভাবে দিব? ইতিহাসের পড়াগুলোতে তো এমনিতে এন্টারটেনমেন্ট নাই, এমনিতে তো বোরিং পড়াশোনা, ঠিক আছে? তো এখানে যেটা চতুর্থ দফা ছিল সেটা হচ্ছে তোমার কর ধার্য শুল্ক আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। অর্থাৎ হচ্ছে বাংলা পাকিস্তানের যে দুইটি অঙ্গরাজ্য ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান বা প্রদেশ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, সেখানে কর ধার্য করার ক্ষমতা প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা থাকবে। পঞ্চম যে দফাটা ছিল সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, আমদানি রপ্তানির বিষয়ে পৃথক পৃথক হিসাব থাকবে। অর্থাৎ হচ্ছে বাংলাদেশ দিয়ে কতটুকু পণ্য বাংলাদেশে ঢুকতেছে বা হচ্ছে তোমার আমদানি রপ্তানি হচ্ছে, এই হিসাবটা বাংলাদেশের আলাদা থাকবে, পশ্চিম পাকিস্তানের আলাদা থাকবে। এরপরে যেটা ষষ্ঠ দফা বা শেষ দফা, এটা ছিল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তার জন্য আধা সামরিক ও প্যারামিলিটারি বাহিনী গঠন। অর্থাৎ হচ্ছে অঙ্গরাজ্যগুলো বা হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের আলাদা দুইটি আলাদা আলাদা সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী। যেমন এই যে বিএনসিসি, এটা কিন্তু আধা সামরিক বাহিনী, সরি প্যারামিলিটারি অর্থাৎ আধা সামরিক বাহিনী। তো এখানে মানে আধা সামরিক বাহিনীগুলো কি থাকবে? অঙ্গরাজ্যগুলোতে নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী থাকবে, ঠিক আছে? যে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, এন্টারটেইনমেন্ট মানেই গান বা নাচ নয়। হ্যাঁ, আমি তোমার এক কথার সাথে একদমই একমত। ও কর্নিয়া, হ্যাঁ আমি আসলে নামটা পড়তে গিয়ে বলে ফেলছি আর কি। ঠিক আছে কর্নিয়া, একদমই মন খারাপ করবো না এটার জন্য। তো কার মনে কি প্রশ্ন আছে দেখি, আমি প্রশ্নের উত্তর করব এখন, প্রশ্ন উত্তর করবো, তোমরা একটু প্রশ্ন করো। তাহলে আজকের মতো যে তোমাদেরকে আমি যে বিষয়গুলো নিয়ে পড়ালাম, তাহলে 6 দফা ঘোষণা মূলত হচ্ছে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাঙালির মুক্তি সনদ। এই জন্যই বলা হয় যেহেতু বাঙালিদের অধিকার বিষয়ে, বাঙালিদের যে অধিকারগুলো প্রয়োজন, এই অধিকারগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এই 6 দফার মধ্যে উঠে আসছে। যেহেতু তোমার প্রত্যেকটা অঙ্গরাজ্যের যে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন মানে হচ্ছে নিজের শাসন। যখন নিজেদের আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় তখন সেটাকে স্বায়ত্তশাসন বলে। আর তখনই মূলত স্বায়ত্তশাসন দিয়ে দিলেই মূলত আমরা পাকিস্তানের মানে কবজাগত থাকতাম না, আমরা নিজেদের মতো বা নিজেরা নিজেদের মতো করে শাসন পরিচালনা করতে পারতাম। এই জিনিসটা মূলত স্বায়ত্তশাসন। তাহলে এই যে বাঙালি জাতির মুক্তির সনদ যেটা 6 দফা, এই 6 দফা ঘোষণা করা হয় কত সালে, কত তারিখ, কত সালে একটু কমেন্ট সেকশনে জানা দাও। কত তারিখ, কত সালে? দ্রুত দ্রুত, আমি তোমাদেরকে বলছিলাম কত তারিখ, কত সালে। তাহলে আমি তোমাদেরকে এই পর্যন্ত দ্বিতীয় চ্যাপ্টারে যে 1952 অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন, যেটাকে তোমরা যুক্তফ্রন্ট নির্বাচন বলো। তোমরা কমেন্ট করো দেখি। 4 নম্বরটা আবার একটু বলতাম। আচ্ছা সময় রায়ান, অবশ্যই আমি 4 নম্বর দফাটা আবার বলতেছি।
কর ধার্য শুল্ক আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। অর্থাৎ হচ্ছে এই যে অনেকে মানে অনেকের কাছে কর বা শুল্ক বিষয়টা একটু মানে অন্যরকম মনে হতে পারে, যে তোমরা 9 10 যারা পড়ে আসছো অবশ্যই এটা জানার কথা। কর ধার্য করা এবং শুল্ক আদায় করা, অর্থাৎ হচ্ছে আমরা ভ্যাট বলি না, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আবার অনেক সময় দেখা যায় যে আয়ের উপরেও কি কর ধার্য করা হয়, এগুলো হচ্ছে কর ধার্য। অর্থাৎ হচ্ছে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ কি দিয়ে ফেলতে হয়, অর্থাৎ শুল্ক দিয়ে ফেলতে হয়, অর্থাৎ যেটা মূলত সরকারের প্রাপ্য বা রাষ্ট্রের প্রাপ্য, এই জিনিসটা হচ্ছে কর বা শুল্ক। তো এখানে 1954 সালে যে প্রাদেশিক পরিষদ নির্বাচন, এর পাশাপাশি 54 এর পরবর্তীতে 1956 সালের যে সংবিধান, 1956 সালের কি সংবিধান, প্রথম সংবিধান, এটা কি বিধান, প্রথম সংবিধান, এটা হচ্ছে প্রথম। এরপরে 1958 সালে সামরিক শাসন, কি শাসন, সামরিক শাসন। এর পরবর্তীতে 1962 সালে দ্বিতীয় আবার সংবিধান, এটাও আবার একটা সংবিধান, যেটা হচ্ছে মূলত দ্বিতীয় সংবিধান। কি সংবিধান, দ্বিতীয় সংবিধান। এর পরবর্তীতে 1966 সালের কথা তো বললাম। 66 সালের কত তারিখ 6 দফা ঘোষণা করছে, একটু তারিখটা লিখো তো দেখি। পঞ্চম দফাটা আবার বলতাম, অবশ্যই পঞ্চম দফা বলবো। 1966 সালে আফসানা অনু, ধন্যবাদ, তুমি 1966 সালে 5 থেকে 6, অর্থাৎ হচ্ছে এখানে 5 এবং 6, এখানে 6 দিয়ে মনে রাখবা। 6 দফা 1966 সাল, এবং হচ্ছে এটা তারিখটা হচ্ছে 5 থেকে 6, একদম সহজ। 6 দফা 66, 5 থেকে 6, এই জিনিসটা একদমই সহজ। 6 দফা বা আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ, 6 দফা। তাহলে আজকে আমি 6 দফা পর্যন্ত তোমাদেরকে মোটামুটি কভার করলাম। পঞ্চম যেটা বলছো, পঞ্চম যেটা 5 নম্বর দফা যেটা বলছো, 5 নম্বর দফাটা হচ্ছে একদমই আমি আবার সংক্ষেপে বলছি, বৈদেশিক বাণিজ্য বিষয়ক যে ক্ষমতা, এই বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। অর্থাৎ হচ্ছে অঙ্গরাজ্যগুলো যেগুলো আছে সেখানে বৈদেশিক বাণিজ্যটা থাকবে, অর্থাৎ বিদেশের সাথে আমদানি রপ্তানি যেটা হচ্ছে সেটা বৈদেশিক বাণিজ্য থাকবে, ঠিক আছে। তাহলে এন্টারটেইনমেন্টের জন্য বলছিলে কে যেন, যে একটু বলো, যে এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমি তাহলে এই পর্যন্ত তোমাদের 2টা ক্লাসের মধ্যে এই টপিকগুলো একটু কভার করছি, ঠিক আছে। চেষ্টা করবো নেক্সট ক্লাসে এর পরবর্তী যেগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে জানান দেওয়ার জন্য, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করে ফেলো, 2 মিনিটের মধ্যে লাইভ ক্লাস শেষ হয়ে যাবে। এবং হচ্ছে তোমরা যারা এখনো ফুল ক্লাসটা দেখতে পাও নাই, বা প্রথম যে লেকচারটা, এই লেকচারটা যারা দেখতে পাও নাই, তোমাদেরকে বলবো পূর্বোক্ত যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পড়ালেখা, ওই ইউটিউব চ্যানেলেও তোমরা এই ক্লাসগুলো তোমরা পাবা। তো প্রশ্ন থাকলে করে ফেলো, এবং দ্রুতই আমরা ক্লাসটা শেষ করে দিব। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। রিয়া পারভিন, এন্টারটেইনমেন্ট বলতে কি বলো, আমাকে বোঝাও। ইতিহাসের মধ্যে কিভাবে এন্টারটেইনমেন্ট দেই বলো। ইতিহাসের মধ্যে কিভাবে এন্টারটেইনমেন্ট দেই? এন্টারটেইনমেন্ট করেন। আমি এই যে হাসলাম, এত সুন্দর করে হাসলাম, এবং হচ্ছে এই যে মানে আমার যে সামনের যে কি বলে যে এতগুলো দাঁত, দাঁত কেলিয়ে হাসলাম, এটা কি সুন্দর না? এটা দেখে কি তোমরা আনন্দ পাও না? বলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আমরা লাইভ ক্লাসটা এখনই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং হচ্ছে আজকের মতো কবিতা বলবো। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কবিতা বলবো, অবশ্যই কবিতা বলবো, ঠিক আছে। যে প্রয়োজনে গানও গাইবো, ঠিক আছে। তোমাদের এন্টারটেইনমেন্ট যেহেতু প্রয়োজন। রিয়া পারভিন, ধন্যবাদ, ভালো থেকো সবাই। সবার জন্য অনেক। নেক্সট ক্লাস আবার ঠিকই আগামী 1 সপ্তাহে এই দিনেই, অর্থাৎ সোমবারে, আগামী 1 সপ্তাহ পরেই আবার ক্লাসটা হবে। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবা, এবং হচ্ছে আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। সবাইকে আন্তরিক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যদি তোমরা যারা এখনই জয়েন করছো, বা হচ্ছে যারা মাঝখানে জয়েন করছো, তোমরা যদি ক্লাস না দেখে থাকো, তাহলে হচ্ছে লাইভ ক্লাস এবং হচ্ছে পরবর্তীতে ইউটিউবে আপলোড করা হবে, তোমরা একটু দেখে নেবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালো থেকো সবাই।